তোমাদেরকে আজকে একটা নতুন ইউনিট পড়াবো, সেটা হচ্ছে প্রবাহী তড়িৎ। এই প্রবাহী তড়িতে তিনটে চ্যাপ্টার আছে, তার মধ্যে প্রথম চ্যাপ্টারটি হচ্ছে ওহমের সূত্র। তাহলে আজকে আমরা যেটা জানবো, যেটা সম্পর্কে, সেটা হচ্ছে এই ওহমের সূত্র। ওহমের সূত্র চ্যাপ্টারটা অনেকগুলো জিনিস আছে। আজ আমরা মূলত ওহমের সূত্র চ্যাপ্টার বললেও এখানে ওহমের সূত্র শুধু নেই, ওহমের সূত্র সম্পর্কিত অনেক কিছু জিনিস আছে। আমাকে জানতে হবে তড়িৎ প্রবাহ, জানতে হবে ওহমের সূত্র, জানতে হবে আমাকে রোধ, জানতে হবে তড়িৎ কোষ, তড়িৎ কোষের সমবায়, আর একটা পার্ট আছে যেটা বিচলন বেগ ইলেকট্রনের। এই কটা পার্ট নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা ওহমের সূত্র। তাহলে প্রথম আমরা জানবো যে জিনিসটা যেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এই জিনিসটা কি? কারণ তড়িৎ বিভব আমরা স্থির তড়িতে পড়ে এসেছি। তড়িৎ বিভব যে অসীম দূরত্ব থেকে একটা ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের উপরে স্থাপন করতে যে কার্য করতে হয় তাকে তড়িৎ বিভব, আর একটা তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে একটা ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকে বলেছি আমরা কি? বিভব পার্থক্য। কিন্তু এখন আমরা যেরকম তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা একে প্রকাশ করা হয় আই দিয়ে। ইংরেজিতে হচ্ছে কি? ইংরেজিটা হচ্ছে কারেন্ট। এই তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্টটা কি? একটা এরকম পরিবাহী, আমরা আগেই জেনেছি যে পরিবাহীর মধ্যে কি থাকে? প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে পরিবাহীর মধ্যে। এরাই হচ্ছে এখানে বাহক। পরিবাহীর বাহককে মুক্ত ইলেকট্রন। তাহলে এই বাহকগুলো তো এখানে মুক্ত ইলেকট্রন, এরা তড়িৎ বহন করতে পারে। আমি এই পরিবাহীকে যদি একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখে দিই, তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলাম, পরিবাহীর দুই প্রান্তে আমি কি করলাম? একটা তড়িৎ ক্ষেত্র দিলাম। তাহলে তড়িৎ ক্ষেত্র দিলে ইলেকট্রনগুলো কি অনুভব করবে? বল। বলটা কি? ই ইন্টু ই। ইলেকট্রনগুলো বল অনুভব করবে। তাহলে সেই বল অনুভব করলে ইলেকট্রনটা কি করবে? মুভ করা শুরু করবে। তাহলে ইলেকট্রনগুলো মুভ হবে। তাহলে ইলেকট্রনগুলো মুভ হলে তাহলে পরিবাহীর মধ্য দিয়ে তাহলে কি হবে? ইলেকট্রনগুলো যেতে থাকবে। এইভাবে পরিবাহীর মধ্যে ইলেকট্রনগুলো যেতে থাকবে, ঘুরতে থাকবে। একটা সাইক্লিক প্রসেসে ইলেকট্রনগুলো মুভ করবে। তাহলে ইলেকট্রনগুলো মুভ করবে বা ইলেকট্রনগুলো গতিশীল হবে। এই যে ইলেকট্রনের গতিশীলতা, এই গতিশীলতাটাকে আমি যদি সময়ের সাপেক্ষে বিচার করি সেটাকেই বলা হবে কি? তড়িৎ প্রবাহ মাত্রা। যেমন ধরো একটা নদী দিয়ে জল যাচ্ছে, তাহলে জলের বেগ যত বেশি হবে তত আমি বলবো যে জলের প্রবাহটা তত জোরে যাচ্ছে। তাহলে আমি কার সাপেক্ষে মেজার করব? আমি মেজার করব সময়ের সাপেক্ষে। আরও সাপোজ একটা উদাহরণ দিচ্ছি। ধরো একজন বডিতে ধরো গ্লুকোজ জল দেওয়া হবে স্লাইনের মাধ্যমে। এবার একজন ডাক্তার কি করলো? তোমাকে 1 ঘন্টায় 1 লিটার দিয়ে দিল। আবার একজন ডাক্তার তোমাকে 10 মিনিটের মধ্যে দেখা গেল যে 1 লিটার দিয়ে পাঠিয়ে দিল কন্ট্রোল করে। তাহলে কোন ক্ষেত্রে ওই প্রবাহটা বেশি? নিশ্চয়ই যে দ্রুত পাঠিয়েছে। 1 লিটার জল, ওয়াটার বা গ্লুকোজ জল বা স্লাইন জলটার পরিমাণ কত? 1 লিটার। কিন্তু কেউ পাঠাচ্ছে 1 ঘন্টায়, কেউ পাঠাচ্ছে 10 মিনিটে। যে 10 মিনিটে পাঠাচ্ছে তার ক্ষেত্রে প্রবাহটা বেশি। তেমনি এই ইলেকট্রনগুলো যে কোনো সময় একটা জায়গায়, ধরো এই জায়গাটা আমি ধরলাম, এই জায়গাটায় জাম্পিং করছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এই যে ইলেকট্রনটা এই জায়গাটায় পাস করছে, সেই ইলেকট্রনটা পাস করতে কত সময় লাগছে
সেটাই আমার মেজার করবে কি তড়িৎ প্রবাহ মাত্রা। ইলেকট্রনটা তো মুভ করছে অবশ্যই পরিবাহীর মধ্যে দিয়ে, যে কোনো জায়গায় আমি একটা ক্রস সেকশন আঁকি, তার মানে এই জায়গায় ইলেকট্রনটা মুভ করতে যে একটা নির্দিষ্ট সময়ে মুভ করছে ইলেকট্রনটা, তাহলে যে সময়ে ইলেকট্রনটা মুভ করছে সেই সময়টা বলে দিবে এটা তড়িৎ প্রবাহ মাত্রাটা বেশি না কম। যদি কম সময় ইলেকট্রনটা তো মুভ করে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি, কারণ ইলেকট্রনের পরিমাণ সমান। যে ইলেকট্রনটা এখান থেকে এখানে জাম্প করতেছে তার পরিমাণ সমান যে কোনো জায়গায়, এখান থেকে এখানে, এখান থেকে এই যে ইলেকট্রনটা মুভ করছে তার পরিমাণ সমান, কিন্তু সেটা কত সময়ের সাপেক্ষে মুভ করতেছে সেই মেজারমেন্টটাই করবে কি তড়িৎ প্রবাহ মাত্রা। তার মানে আর কিছুই নয়, তড়িৎ প্রবাহ মাত্রা সমান আমরা বলতে পারবো কি এই যে চার্জটা মুভ করছে, চার্জ বাই টাইম, আধান বাই সময়। তাহলে এখান থেকে আমি তড়িৎ প্রবাহের রাশিমালা কি পেয়ে গেলাম, আই সমান কিউ বাই টি। এটি হচ্ছে আমার তড়িৎ প্রবাহের রাশিমালা। তার মানে সহজে কি 1 সেকেন্ডে যে পরিমাণ আধান পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয় সেটাকেই বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট। তড়িৎ প্রবাহ মাত্রা তাহলে বোঝা গেল যে একটা পরিবাহীর মধ্যে চার্জটা যে যাচ্ছে সেটা সময়ের সাপেক্ষে কতটা যাচ্ছে সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর কিছুই নয়। যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ চার্জ যাচ্ছে সেটাই তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার ডেফিনেশন যদি আমার বলা হয় তাহলে সংক্ষেপে এত কিছু বলার পর ডেফিনেশন কি, যে প্রতি একক সময়ে পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হবে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা একক কি হবে, এটা কি আধান, তাহলে সিজিএস একক যদি আমি বলি, দেখো আধানের সিজিএস একক কি ইএসইউ পার সেকেন্ড, এসআই একক কি হবে কুলম পার সেকেন্ড। কিন্তু মনে রাখবে কুলম পার সেকেন্ডকে আমরা ব্যবহার করি না, ব্যবহার করি কি অ্যাম্পিয়ার। এ লিখতে পারো বা এরকমও লেখা যায় এএমপি, অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা সিজিএস একক হলো ইএসইউ পার সেকেন্ড বা যেটা স্ট্যাট কুলম পার সেকেন্ড, এসআই একক হলো কুলম পার সেকেন্ড। কিন্তু কুলম পার সেকেন্ড আমরা ব্যবহার করি না, ব্যবহার করি অ্যাম্পিয়ার। আধান তাহলে তড়িৎ প্রবাহ এর মাত্রা কি হবে, ডাইমেনশন বা মাত্রা, মাত্রা হবে কি আধানের মাত্রা। এখানে এখানে এটা কি, এখানে আধানের মাত্রা করে হবে নি, এইটা আমার মৌলিক রাশি, তাহলে এর মাত্রা সাধারণত আই দিয়ে লেখা হয়। এটাই হচ্ছে তড়িৎ প্রবাহের মাত্রা। আর আধানের মাত্রা কি হয় আমরা আগের চ্যাপ্টারে পড়েছি আইটি। এই হলো আমার তড়িৎ প্রবাহ। এছাড়াও একটা এর একক আছে যেটা ইএমইউ, ইলেকট্রোমোটিভ ইউনিট, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। 1 ইএমইউ, 1 ইএমইউ সমান হয় 10 অ্যাম্পিয়ার। ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট আর ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এই হচ্ছে আমার কিছু তড়িৎ প্রবাহের একক এবং তার মাত্রা। কিন্তু এই তড়িৎ প্রবাহ মাত্রাটা এটা কি রাশি, তড়িৎ প্রবাহ মাত্রা রাশিটা কি রাশি? তড়িৎ প্রবাহ মাত্রা নির্দিষ্ট দিক আছে, দিকটা কোনটা? তাহলে আমাকে তড়িৎ প্রবাহ মাত্রার দিক কি সেটা জানি। তড়িৎ প্রবাহ মাত্রা রাশি জানার দিক জানি, তড়িৎ প্রবাহ মাত্রা একটা দিক আছে। এইটা যদি আমার পরিবাহী হয়, দেখো আমি বলছি আধান পরিবাহিত হয়, তাহলে কে যাচ্ছে এখানে
ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন কোন দিকে যাবে? ইলেকট্রন এখানে যদি আমি ঋণাত্মক দেই, এখানে যদি ধনাত্মক দেই, তাহলে বলটা কোন দিকে হবে? এই দিকে বল হবে। কি ইলেকট্রনটার বল কোন দিকে হবে? ওই দিকে বল হবে না, কারণ ধনাত্মক তো এদিকে, এদিকে তো ঋণাত্মক। তড়িৎ ক্ষেত্রটা যে প্রয়োগ করেছি এদিকে ধনাত্মক, এদিকে ঋণাত্মক, একটা বেটার একটা তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করলাম পরিবাহীটাকে। তাহলে ইলেকট্রনগুলো মুভ করবে তো ধনাত্মক দিকে, ঋণাত্মক আধান, তাহলে ইলেকট্রন মুভ করতেছে ওদিকে। তাহলে ইলেকট্রন যদি মুভ করে, তাহলে আমি বলছি কি আধান সময়ের সাপেক্ষে আধান পরিবহনের হারকে বলছি তড়িৎ প্রবাহ। তাহলে বলবো ইলেকট্রন ওদিকে যাচ্ছে যখন তড়িৎ প্রবাহ ওদিকে না। একটা আমি জিনিস দেখাচ্ছি এখানে দেখো, তাহলে এইখানের যে ফার্স্ট ইলেকট্রনটা সে কি হলো? এখানে চলে এলো। তারপরে তাহলে এখানে এই ইলেকট্রনটা যখনই চলে যাচ্ছে তখন ওইখানে কি হবে? ওইখান থেকে একটা ইলেকট্রন চলে গেল। দেখো এখান থেকে যখনই ইলেকট্রন চলে গেল এখানে একটা ফাঁকা স্থান হলো। তারপর আবার যখন একটা ইলেকট্রন চলে গেল তখন আবার এখানে একটা ফাঁকা স্থান হলো। আবার যখন একটা ইলেকট্রন চলে গেল তখন আবার এখানে একটা ফাঁকা স্থান হলো। তাহলে ইলেকট্রন চলে যাচ্ছে ওই দিকে, আর ফাঁকা স্থান মানে কি? ধনাত্মক আধান। তাহলে ধনাত্মক আধান যাচ্ছে ওই দিকে। আধান পরিবহনের আর কি এখানে ইলেকট্রন মূলত ধনাত্মক আধান পরিবহন যেদিকে হয় সেদিকেই ধরা হয় তড়িৎ প্রবাহ হয়। তাহলে তড়িৎ প্রবাহটা কোন দিকে হচ্ছে? এই দিকে, আর ইলেকট্রন যাচ্ছে এই দিকে। তাহলে ইলেকট্রন যেদিকে যাবে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হবে। ইলেকট্রনের গতি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, আর প্রবাহের গতি বা তড়িৎ প্রবাহের দিক উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। ইলেকট্রনের গতি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, আর তড়িৎ প্রবাহের অভিমুখ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। সব সময় কারেন্ট যাবে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে, আর ইলেকট্রন যাবে ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে। তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে যে ইলেকট্রন মুভ করছে, ফলে কি হচ্ছে? তড়িৎ প্রবাহ পেলাম। তাহলে তড়িৎ প্রবাহের একটা নির্দিষ্ট দিক আছে। তড়িৎ প্রবাহের দিকটা কি? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পরিষ্কার ভাবে। কিন্তু একটা জিনিস দেখো, ধরো একটা পরিবাহীর মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট এলো, আরেকটা দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট গেল। আমরা এখানে মোট কত বলবো? 7 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে। তাহলে এটা কি যোগে করেছি? স্কেলার যোগে। ভেক্টর যোগে যদি হতো তাহলে এখানে একটা আমাকে যে দিক, সেই দিকের সাপেক্ষে করতে হতো। ধরো এটার দিকটা হচ্ছে 60 ডিগ্রি, কোনটা 60 ডিগ্রি, তাহলে আমাকে যে নতুন ভেক্টরটা তার দিক বের করাতে হতো, মান বের করাতে হতো, তখন √3² + 5² + 2 × 3 × 5 cos 60 ডিগ্রি ভেক্টর রুলে করতে হতো যোগ। কিন্তু আমরা এখানে তো ভেক্টর রুলে করব না, আমরা নর্মাল রুলে করব। তাহলে এখান থেকে বলা যেতে পারে যে তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি নয়, তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। কিন্তু তড়িৎ প্রবাহের একটা নির্দিষ্ট দিক আছে, তাই তোমরা উঁচু ক্লাসে গেলে জানবে যে তড়িৎ প্রবাহ স্কেলারও নয়, ভেক্টরও নয়। তড়িৎ প্রবাহকে বলা হয় টেনসার, টেনসার বলে বলা হয়। তড়িৎ প্রবাহ হচ্ছে টেনসার, যেহেতু এর দিক আছে কিন্তু ভেক্টরের যোগের সূত্র মানছে না, তাই এটা ভেক্টর রাশি নয়। এরপর যেটা আসবো আমরা, ওহমের সূত্র। ওহমের সূত্রটা কি?
যে ওহমের সূত্রে বলা হলো উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের সহিত সমানুপাতিক। তাহলে এটা একটা পরিবাহী, এই পরিবাহীর এই প্রান্তের বিভব ভিএ, এটা ভিবি। তাহলে বিভব পার্থক্যটা কি? এইটা ধরলাম উচ্চ বিভব, ভিএ গ্রেটার দেন ধরি ভিবি, তাহলে ভিএ মাইনাস ভিবি বললাম ভি। এই ভিটা যদি এখানে কারেন্ট কোন দিকে যাবে বলছি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, তাহলে বিভব পার্থক্যটা বলছি এখান দিয়ে যে প্রবাহ যাচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ তার সহিত সমানুপাতিক। এটাই হচ্ছে ওহমের সূত্র। কন্ডিশন কি? উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকবে। তাহলে এই সমানুপাতিক চিহ্নটা তুলতে গেলে একটা ধ্রুবক আসে, এই ধ্রুবকটারই নাম কি? রোধ। তাহলে রোধ জিনিসটা কি? যে ভৌত রাশি এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দিবে তাকে বলা হবে রোধ। এই রোধের একক কি হবে? তাহলে রোধ সমান আমরা পাচ্ছি কি? রোধ আর সমান রোধ আর সমান পাচ্ছি ভি বাই আই। তাহলে একক বিভব, বিভবের একক কি হয়? বিভবের একক হয় ভোল্ট আর আয়ের একক অ্যাম্পিয়ার। তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ার এইটা হচ্ছে এসআই একক। দেখো এসআই একক হচ্ছে ভোল্ট পার অ্যাম্পিয়ার, কিন্তু ভোল্ট পার অ্যাম্পিয়ার নাম হলে একে আমরা বলি কি? ওহম। সিম্বল হচ্ছে এইটা, আর এইটাকে বলা হয় ওহম। ভোল্ট পার অ্যাম্পিয়ারের থেকেও আমরা বেশি ব্যবহার করি এই ওহম। তাহলে সিজিএস কি হবে? সিজিএস একক স্ট্যাট ভোল্ট বাই স্ট্যাট অ্যাম্পিয়ার বা বলা হবে স্ট্যাট ওহম। তাহলে এই গেল আমার রোধ, রোধের একক। এইবার পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল হবে? পরিবাহীর যে রোধ, এই রোধটা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল হতে পারে? পরিবাহীর রোধ প্রথম যে বিষয়টার উপর নির্ভর করবে সেটা পরিবাহীর আকারের উপর, 2 নম্বর উপাদানের উপর, 3 নম্বর উষ্ণতার উপর, 4 নম্বর অন্যান্য ভৌত অবস্থা। প্রথম তাহলে হচ্ছে কি? আকারের উপর। পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে হয় সমানুপাতিক, আর পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের সঙ্গে হয় ব্যস্তানুপাতিক। দৈর্ঘ্যের সঙ্গে অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, আর অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। আর উপাদানের উপর কি? বিভিন্ন উপাদানের রোধ বিভিন্ন হবে, কারণ এই দুটো সমীকরণকে যদি আমি একসঙ্গে নিয়ে আসি তাহলে আর সমানুপাতিক যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এ, তাহলে আর সমান রো এল বাই এ। তাহলে পরিবাহীর রোধ কার কার উপরে নির্ভর করছে? রোর উপর, এল উপর এ। রোটা কি? একটা ধ্রুবক, রোটাকে বলা হয় রোধাঙ্ক। এটা কার উপরে নির্ভরশীল? এটা শুধুমাত্র পরিবাহীর উপাদানের উপর নির্ভরশীল। যেমন কি অ্যালুমিনিয়ামের রোধাঙ্ক একরকম, তামার একরকম, সোনার একরকম, রূপার একরকম। প্রত্যেকটা পদার্থের নির্দিষ্ট একটা ধ্রুবক রাশি যেটাকে বলা হচ্ছে রোধাঙ্ক। তাহলে পরিবাহীর রোধ উপাদানের উপর বা রোধাঙ্কের উপর নির্ভরশীল হচ্ছে
পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, প্রস্থচ্ছেদের উপর নির্ভরশীল। এই সমীকরণটাকে যদি একটু চেঞ্জ করে নেই তাহলে দেখো আর সমান রো এল পাই আর স্কোয়ার, কারণ প্রস্থচ্ছেদটা সমান কি হবে পাই আর স্কোয়ার। আরটা কি পরিবাহীর ব্যাসার্ধ। একটা পরিবাহী যদি এরকম হয়, পরিবাহীটার দৈর্ঘ্য যদি এল হয়, প্রস্থচ্ছেদটা হচ্ছে এই অংশটা, তার ব্যাসার্ধটাকে বলছি কি আর। এই গেল আমার পরিবাহী রোধ। এখানে একটু জিনিস বলে নেই, পরিবাহীর রোধ সবসময় যে দৈর্ঘ্যের সঙ্গেই সমানুপাতিক হবে তা ঠিক না। ম্যাথমেটিক্সের জন্য কিছু একটা আমি ফর্মুলা দেখাচ্ছি। যদি আয়তন অপরিবর্তিত থাকে, যদি আয়তন অপরিবর্তিত থাকে তখন কি হবে? তাহলে আয়তন অপরিবর্তিত থাকা মানে দেখো A1 L1 সমান A2 L2। তাহলে এখান থেকে বলতে পারবো L1 বাই L2 সমান A2 বাই A1। তাহলে R2 বাই R1 সমান কি হবে? L2 বাই L1 A1 বাই A2। তার রো রো বোথ সাইড ক্যান্সেল, একই উপাদানের বস্তুর ক্ষেত্রে। R2 বাই R1 দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক। এই জায়গাটায় দেখো A1 বাই A2 তাহলে কি হবে? L2 বাই L1 ইন্টু L2 বাই L1। তার মানে হচ্ছে কি L2 বাই L1 এর হোল স্কোয়ার। তাহলে যদি আয়তন অপরিবর্তিত থাকে তখন R2 বাই R1 সমান L2 বাই L1 তার হোল স্কোয়ার এবং R2 বাই R1 সমান A1 বাই A2 তার হোল স্কোয়ার বা R1 বাই R2 হোল টু দি পাওয়ার 4। তখন হচ্ছে কি দৈর্ঘ্যের আয়তন অপরিবর্তিত থাকলে রোধ হয়ে যাচ্ছে দেখো দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক আর প্রস্থচ্ছেদের বর্গের ব্যস্তানুপাতিক বা ব্যাসার্ধের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক। এই ফর্মুলাগুলো আমার হচ্ছে ম্যাথ করার জন্য লাগবে। যদি একটা যখনই থাকবে তোমাদের ম্যাথ আয়তন অপরিবর্তিত আছে বা বলা থাকবে একটা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, মানে তারটা চেঞ্জ করা হয়নি, যে তারটা ছিল সেই তারটাকে দ্বিগুণ করলাম দৈর্ঘ্য, তার মানে একটা তার নিচ্ছি, তার যখনই দৈর্ঘ্য বাড়াবো তখন কি হবে? প্রস্থচ্ছেদ কমে যাবে, কারণ ওখানে আয়তন অপরিবর্তিত আছে, আমি বাইরে থেকে কোনো তার আনিনি। তাহলে একটা একই তারের যদি দৈর্ঘ্য প্রস্থ বাড়ানো হয় বা দৈর্ঘ্য বাড়িয়ে প্রস্থ কমানো হয়, প্রস্থ বাড়িয়ে দৈর্ঘ্য কমানো হয়, তাহলে জানবে যে ওই ক্ষেত্রে আয়তন অপরিবর্তিত আছে। তখন নর্মাল আমার দৈর্ঘ্যের সমানুপাতিকের সূত্রে হবে নি, দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক আর প্রস্থচ্ছেদের শুধু ব্যস্তানুপাতিক হবে নি, বর্গের ব্যস্তানুপাতিক। এই জন্য ব্যাসার্ধের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক ফর্মুলাতে আমাকে ম্যাথটা কষতে হবে। এরপরে যেটা বলছি যে পরিবাহীর রোধ কার উপরে নির্ভর করবে বলছি? উষ্ণতার উপর। পরিবাহীর রোধ উষ্ণতার উপরে কিভাবে নির্ভর করে সেটা যদি দেখাই, পরিবাহীর রোধ যখন, রোধ বলছি কি দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। উষ্ণতা বাড়ালে দৈর্ঘ্য কি হয়? বেড়ে যায়। তাহলে দৈর্ঘ্য বাড়লে, উষ্ণতা বাড়ালে দৈর্ঘ্য বৃদ্ধি হয়, দৈর্ঘ্যের সঙ্গে উষ্ণতা সমানুপাতিক। উষ্ণতা বাড়ালে পরিবাহীর দৈর্ঘ্য বাড়ে। তাহলে আমি বলতে পারবো উষ্ণতা বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে, উষ্ণতা বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে। আমরা আগে ফর্মুলা দেখেছি L সমান L0 1 প্লাস
আলফা টি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থেকে এই সমীকরণটা পেয়েছিলাম, এল সমান L0 1 প্লাস আলফা টি। তাহলে এখন আমরা বলতে পারবো যে পরিবাহীর রোধ আর টি সমান R0 1 প্লাস আলফা টি। আর টিটা কি? টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ, R0টা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ, টিটা কি? উষ্ণতা বৃদ্ধি, আর আলফাটা কি? রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের উষ্ণতা গুণাঙ্ক, এটি হচ্ছে আমার আলফা। তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে কিভাবে রোধ বাড়বে এটা? তাহলে আলফা সমান এখান থেকে আমি পেতে পারি, দেখো আলফা সমান পাবো কি? RT মাইনাস R0 বাই R0 ইন্টু টি। তাহলে আলফার ইউনিট কি হবে? আলফার একক হবে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা ফারেনহাইট ইনভার্স বা কেলভিন ইনভার্স লিখতে পারি। মূলত এখানে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, যেহেতু ছোট টি লিখেছি। তাহলে কি এখানে একক পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার একক রোধে যে পরিমাণ রোধ বৃদ্ধি পায় তাকে বলা হবে রোধের উষ্ণতা গুণাঙ্ক। তার মানে উষ্ণতা বাড়লে, উষ্ণতার উপরে নির্ভর করবে বলছিলাম, যে উষ্ণতা বাড়লে তার মানে কি? পরিবাহীর রোধ বাড়বে, পরিষ্কার কথা। আর এটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। এবার সাপোজ ধরো ম্যাথমেটিক্সের জন্য একটা ফর্মুলা করে দিচ্ছি, তোমাকে বললো RT1 সমান দেওয়া আছে R0 1 প্লাস আলফা টি 1, আবার RT2 সমান দেওয়া আছে R0 1 প্লাস আলফা T2। এখান থেকে তোমাকে আলফা ইকুয়েশন যদি আমি বের করাই, দেখো RT2 বাই RT1 1 প্লাস আলফা T2 1 প্লাস আলফা T1। তাহলে RT2 আলফা T1 RT1 আলফা T2। তাহলে আলফা সমান হচ্ছে, দেখো RT2 RT1 আর এটা এদিকে আসছে, ওটা ওদিকে, তার মানে RT1 T2 মাইনাস RT2 T1। এইটা হবে আলফার সমীকরণ। ডাইরেক্ট তুমি দুটো উষ্ণতার হয়তো রোধের মান দেওয়া আছে, তোমাকে বলো রোধের উষ্ণতা গুণাঙ্ক কত, তাহলে এখান থেকে পাবো RT2 মাইনাস RT1 T2 মাইনাস RT2 T1। প্রথমে RT2 মাইনাস T1, যেখানে শেষ সেখানে শুরু, RT1 T2 RT2 T1। এইভাবে রোধের উষ্ণতা গুণাঙ্কের ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে তোমাদের ম্যাথ থাকবে, যে কোনো একটা দিবে, হয়তো তোমাকে বলা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার রোধ এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার একটা সামথিং উষ্ণতা দিল, সেই উষ্ণতা বা এত উষ্ণতার রোধ দেওয়া আছে, তাহলে তোমাকে 0 ডিগ্রি নেই, অন্য একটা ডিগ্রির যে কোনো উষ্ণতার রোধ নির্ণয় করতে। তার মানে তোমাকে প্রথমে এখান থেকে আলফা দেওয়া থাকবে, R0 বের করে নিতে হবে, আবার ওখানে R0 বসিয়ে আবার ঘুরে ম্যাথটা করতে হবে। এই ফর্মুলাগুলো লাগবে ম্যাথ করার জন্য, সব এই ফর্মুলাগুলো লাগবে ম্যাথ করার জন্য। এইগুলা প্রত্যেকটা ম্যাথ করার জন্য এই ফর্মুলাগুলো লাগবে। এছাড়া পরিবাহীর রোধ কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করবে বলছিলাম, অন্যান্য ভৌত অবস্থা, যেমন সেলোনিয়াম ধাতুর উপরে যদি আলো পড়ে, আলোর তীব্রতা যত বাড়বে তত দেখা যাবে তার রোধ কমে যাবে। এইগুলো সাধারণত তোমার সোলার, রাস্তার উপরে যে সোলার বাতিগুলো লাগানো থাকে, যে রাত্রিবেলা যাতে অটোমেটিক বন্ধ হয়ে যায়, দিনের বেলা মানে রাত্রিবেলায় জ্বলে যাবে, দিনের বেলা অটোমেটিক যাতে বন্ধ হয়ে যায়, সে ধরনের ওই সেলোনিয়াম ধাতু দিয়ে স্বয়ংক্রিয় সুইচ করা হয়। এর উপরে কি হয়, যখনই সূর্যের আলো পড়বে তখন কি হবে, সঙ্গে সঙ্গে যত আলোর তীব্রতা বাড়তে থাকবে তখন কি হবে, এর রোধ কমে যাবে, উচ্চ প্রবাহ যাবে, উচ্চ প্রবাহ গেলে সার্কিট বন্ধ হয়ে যাবে।
মানে তার মানে কি হলো, যে সেলোনিয়াম ধাতুর উপরে যদি আলোর তীব্রতা বাড়ানো হয় তাহলে রোধ কমবে। আবার আছে কার্বন। কার্বনের কণার ভিতরে ছোট ছোট বায়ু অনেক বুদবুদ থাকে বা বাতাসের কণা থাকে। কার্বন কণাকে এই জন্য চাপ দিলে ও বাতাসটা বাইরে বেরিয়ে যায়, এই জন্য তার কি হয়, রোধ কমে যায়। তাহলে সেলোনিয়াম ধাতুর উপর আলো পড়লে রোধ কমে, আর কার্বনকে চাপ দিলে সেখান থেকে কি হয়, রোধ কমে যায়। আর একটা আছে বিসমাথ ধাতু। বিসমাথ ধাতুকে যদি আমরা তড়িৎ চুম্বক ক্ষেত্রে রাখি সেক্ষেত্রে রোধ বেড়ে যায়। তাই এই সমস্ত ভৌত অবস্থাগুলোর উপরে রোধ অনেক সময় নির্ভরশীল করে। আবার এই উষ্ণতার উপরে যেটা দেখিয়েছিলাম, উষ্ণতার উপর রোধাঙ্কটা কিভাবে নির্ভরশীল যদি আমরা দেখাই, সেখানে একটু লক্ষ্য করো। আর সমান ছিল আমার রো এল বাই এ, তাহলে রো সমান আর এ বাই এল। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কি, দেখো আর টি বাই রো টি বাই রো জিরো সমান আর টি বাই আর জিরো, এ টি বাই এ জিরো, আর এটা এল জিরো বাই এল টি। তাহলে আর টি সমান কি, আর জিরো ওয়ান প্লাস আলফা টি বাই আর জিরো। এটি সমান কি হবে, এটা হবে এ জিরো ওয়ান প্লাস বিটা টি বাই এ জিরো, প্রস্থচ্ছেদ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের যে সূত্র। আর এটা কি হবে, এল জিরো ওয়ান প্লাস, যেহেতু এখানে আলফা লিখে দিচ্ছি তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ধরো আলফা ড্যাশ টি, তাহলে এ জিরো এ জিরো এল জিরো এল জিরো কেটে যাচ্ছে, আর জিরো কেটে যাচ্ছে। তাহলে রো টি সমান হয় রো জিরো ওয়ান প্লাস আলফা টি ওয়ান প্লাস বিটা টি ওয়ান মাইনাস ওয়ান প্লাস আলফা ড্যাশ টি ইনভার্স। যেহেতু এগুলো খুব ক্ষুদ্র, এই সমীকরণটাকে আমরা এরকমও লিখতে পারি, বিটা সমান কি হয় টু আলফা ড্যাশ টি। আবার এইটা আলফা ড্যাশটা কি খুব ক্ষুদ্র, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর এটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। এটাকে লিখতে পারবো আলফা ড্যাশ টি। আবার পরের সমীকরণে আমরা লিখে দিতে পারবো রো জিরো ওয়ান প্লাস আলফা টি ওয়ান প্লাস আলফা ড্যাশ টি, এই সমীকরণটাও লিখতে পারি। কিন্তু আমি বলবো সবসময় তোমরা ম্যাথ করার সময় এইটা অ্যাপ্রক্সিমেট থিওরি, এইখান থেকে না ম্যাথ করে তোমাদের ম্যাথ করলে এটা থেকে যদি উপরের ফর্মুলাটা থেকে ম্যাথ করো এই জায়গাটা থেকে, সেটা অনেক বেটার হবে। এই ফর্মুলাটা থেকে যদি তোমরা ম্যাথ করো অনেক বেটার হবে। মানে জাস্ট এই ফর্মুলাটা বা এটাকে যদি আরেকটু সরল করে নেই, সেটা হচ্ছে ওয়ান প্লাস আলফা টি ওয়ান প্লাস বিটা টি বাই ওয়ান প্লাস আলফা ড্যাশ টি। এই ফর্মুলাটা থেকে যদি ম্যাথ করো অনেক সেটা বেটার হবে সেই ম্যাথটা, কারণ এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট থিওরি আর এটা অ্যাপ্রক্সিমেট থিওরি নয়। এইটা বা এটা সমান করে এটা চলে যাবে। এই হচ্ছে রোধাঙ্ক উষ্ণতার উপরে যে পরিবর্তনশীল হয় তা আমরা দেখালাম, যে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধাঙ্ক বৃদ্ধি পাবে। তাহলে কিছু কিছু পদার্থ আছে যেগুলাকে কি করা হয়, একটা নির্দিষ্ট পার্টিকুলার উষ্ণতাতে নিয়ে গেলে, খুব নিম্ন উষ্ণতাতে নিয়ে গেলে তার দেখা যাচ্ছে যে রোধ শূন্য হয়ে যায়। এই সমস্ত পদার্থগুলোকে বলা হয় অতি পরিবাহী। যেমন অ্যালুমিনিয়াম, টিন, কিছু সংকর ধাতু আছে যাদেরকে একটা খুব নিম্ন উষ্ণতাতে নিয়ে গেলে দেখা যাচ্ছে যে তাদের রোধের মান কত হয়, শূন্য হয়ে যায়, এবং তখনই হচ্ছে আমরা সেই ধরনের পরিবাহীকে বলা হবে অতি পরিবাহী পদার্থ। তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত কিছুটা পড়ালাম, জাস্ট পরিবাহী আর ওহমের সূত্র আর জাস্ট রোধটা কি। এছাড়াও রোধের কিছু জিনিস আছে যেটা রোধ হচ্ছে, রোধের বলা উচিত যে রোধের শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। রোধের সমবায় যেটা ক্লাস 10-এ তোমরা পড়ে আসছো, তবু আরেকবার বলে দিচ্ছি যে রোধের সমবায়
রোধের সমবায়। রোধের দুটো সমবায় হয়, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়টা কি? আমি যদি শ্রেণী সমবায়টা একটু দেখাই, শ্রেণী সমবায় মানে এই রকম রোধ পরপর কানেক্ট থাকবে। এরকম ধরো শ্রেণী সমবায় রোধযোগ্য আছে R1, R2, R3, Rn। তুমি ক্যাপিটাল আর লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরকম রোধ যুক্ত আছে, তুমি R1 ক্যাপিটাল R1 লিখো, ক্যাপিটাল লিখো না, কিছুই অসুবিধা নেই, ছোট আর হতে পারে। এইভাবে রোধ যুক্ত আছে, n সংখ্যক রোধ যুক্ত আছে। এই রোধটাকে তাহলে যদি একটা আমি ব্যাটারির সঙ্গে যুক্ত করে দেই, শুধু জানবে যে প্রবাহটা এটা একই লাইন বরাবর, তার মানে এর ক্ষেত্রে প্রবাহ স্থির আছে। তাহলে প্রবাহ যদি স্থির থাকে, এই ক্ষেত্রে শ্রেণী সমবায়ে সবসময় প্রবাহ স্থির থাকে, তার মানে এর বিভব V1, এর বিভব V2, এর V3, এর Vn। তাহলে মোট বিভব V সমান V1 যুক্ত V2 V3 Vn। V সমান কি ওহমের সূত্র থেকে দেখলাম IR। V1 তাহলে কি হবে IR1, IR2, IR3, IRn। তাহলে I কমন চলে গেলে R সমান হবে R1 যুক্ত R2, R3, Rn। তাহলে যেহেতু এটা শ্রেণী সমবায় সিরিজ, এই জন্য আমরা বলতে পারি RS। তাহলে RS সমান R1 যুক্ত R2 যুক্ত R3, তাহলে সামেশন অফ RI ইকুয়াল টু 1 to n। যদি R1 ইকুয়াল টু R1 ইকুয়াল টু R2 আপ টু Rn সমান প্রত্যেকটাই R হয়, তাহলে RS সমান কি হবে NR হবে। তাহলে এটা যদি সমান্তরাল সমবায় হয় তখন কি হবে? সমান্তরাল শ্রেণী সমবায় না হয়ে যদি সমান্তরাল সমবায় হয় তখন কি হবে? সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায় মানে কি? এরকম ধরো এরকম কানেক্ট করে এখানে Rn, R1, R2, Rn, এইটাকে এটা বাইরের সার্কিটের সঙ্গে যোগ করা আছে। তাহলে সমান্তরাল সমবায় কি হয়? সমান্তরাল সমবায় কারেন্ট প্রত্যেকটার আলাদা হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা টার্মিনাল লাইন দেখো একই লাইন, সংযোগ বিন্দুটা। তাহলে বিভব একই, প্রবাহ আলাদা। তাহলে মোট প্রবাহ I সমান I1, I2, In। I সমান কি হবে? V বাই R, V বাই R1, V বাই R2, V বাই Rn। তাহলে V ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকবে কে? 1 বাই R, 1 বাই R1, 1 বাই R2, 1 বাই Rn। এইটা হচ্ছে সূত্র। এইটা সমান্তরাল প্যারালাল, এই জন্য প্যারালালের আরপি বলে দিতে পারি। তাহলে সমান দেখা যাচ্ছে 1 বাই আরপি সমান সামেশন অফ I ইকুয়াল টু 1 to n RI। যদি একই রকম ভাবে R1, R2, Rn সমান R হয়, তাহলে আরপি ইকুয়াল টু কি হবে? R বাই, দেখো n বাই r, তাকে ভুলে গেলে R বাই n হবে। তার মানে সেই ধারকে যেমন আমরা দেখেছিলাম যে শ্রেণী সমবায়ে রোধ কি হয়? কমে যায়। এই শ্রেণী সমবায়ে ধারকত্ব কমে যায়, এখানে তেমন সমান্তরাল সমবায়ে রোধ কমে যাবে। আর সমান্তরাল সমবায়ে সেখানে ছিল ধারকত্ব বাড়ে, এখানে সমান্তরাল সমবায়ে
না সমান্তরাল সমবায় কমবে আর শ্রেণী সমবায় বাড়বে, সেখানে আমার সমবায় রোধের এইভাবে সমবায় বিভিন্ন রোধের সমবায় বিভিন্ন রকম হতে পারে, যে সেখান থেকে আমার বিভিন্ন ধরনের ম্যাথ আছে। যখন আমরা ম্যাথ হবে এই চ্যাপ্টারে তখন আরও ডিটেলসে এগুলো বুঝতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট দিন তখন এই চ্যাপ্টারে বাকি পার্টগুলো আমরা পড়াবো, যেগুলো তড়িৎ কোষ বললাম, তড়িৎ কোষ আরও বিচলন বেগ, এই সমস্ত পার্টগুলো আমরা